ঠাকুর আয়োজিত ভাঙা পথের রাঙা ঠাকুরের শীর্ষ অনুষ্ঠান শান্তিনিকেতন গুরুদেব রবীন্দ্রনাথের শেষ বিদায়ের ৮৩ বছর স্মরণে কুষাণপুরের আজকের আয়োজন সমবেত সঙ্গীতের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা হচ্ছে। সমবেত সঙ্গীতে কুষাণপুর পরিবারের সদস্যবৃন্দ বয়োজ্যেষ্ঠ প্রবীণ মানুষেরা বসে রয়েছেন, তাদেরকে প্রণাম। কবির পায়ে আমাদের মাথা সবসময় নত হয়ে থাকে, তাই গালারা বলে আর সে উচ্চারণ করলাম না। আর যারা এসেছেন তাদের সকলকে আজকে এই অনুষ্ঠানে স্বাগত। আপনাদের সবাইকেও শ্রদ্ধা আর ছোটদের জন্য অবশ্যই অপুরাণ শুভেচ্ছা। আসলে যে সমস্ত মানুষেরা আজকে এসেছেন তাদের কাছে এত দামি কথা আমরা শুনবো,
এটা এত জোরের সঙ্গে বলার একটাই কারণ, আপনাদের মধ্যে অনেকেই আছেন যে গত বছর যখন এই কবির শান্তিনিকেতন থেকে ছেড়ে যাওয়ার দিনটা আমরা উদযাপন করেছিলাম, তখন এক অসাধারণ, মানে আর কোনো শব্দ আমার এলো না, অসাধারণ একটা আবেশের সৃষ্টি হয়েছিল এবং আমরা প্রচুর জিনিস জেনেছিলাম। তো এত বিদগ্ধ মানুষেরা আমাদের মধ্যে রয়েছেন, তারা যখন কথা বলবেন আমরা চাইবো একেবারে সবটুকু চেপে পুটে শুনে নিতে, সবটুকুকে নিজের মধ্যে নিয়ে নিতে। তো সেটা জানতে কোথাও কোনো বিঘ্ন না ঘটে, ওই দিকটা আপনারা একটু দয়া করে খেয়াল রাখবেন। আমাদের মধ্যে রয়েছেন যে সমস্ত গুণী মানুষেরা, তাদের কাছে আমরা শুনবো, এক এক করে তাদের আমরা মঞ্চে ডাকবো, সবটুকু হবে। খালি অনুষ্ঠানের শুরুতে আরো একবার কুশালপুরের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরো একবার আমাদের শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এবং আমাদের সঙ্গে এভাবে জুড়ে থাকার জন্য অজস্র ধন্যবাদ। ইন্দিরা যে কথা বলছে তারই সূত্র ধরে আমি বলি, আপনারা অনেকেই গত বছর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আপনারা জানেন এই অনুষ্ঠানের তাৎপর্য এবং গুরুত্ব। আসলে কুশালপুর নিয়মিতভাবে তো অনুষ্ঠান করে থাকে, প্রায় প্রতি মাসেই অনুষ্ঠান করে কুশালপুর। মৃণালদা এক্ষেত্রে এতটাই উদ্যোগী এবং উদ্যোগী যে অনুষ্ঠানের কোনো অভাব পায় না। কিন্তু সেই সব অনুষ্ঠানের থেকে আজকের যে অনুষ্ঠান তা একেবারেই স্বতন্ত্র, এক অনন্য জায়গায় এই অনুষ্ঠান আসে। আমরা সাধারণত যে অনুষ্ঠানগুলো করি সেখানে নাচ, গান, আবৃত্তি, নাটক এইগুলি মুখ্য ভূমিকায় থাকে। এগুলো শোনার জন্যই আমরা সবাই চাই। আরেকটা কথা তো বলাই হয় যে কথার থেকে ছন্দের জোর বেশি, ছন্দের থেকে সুরের জোর বেশি। কিন্তু কখনো কখনো এমন কোনো বিরল ব্যতিক্রমী অনুষ্ঠানও হয় যেখানে কথায় মুখ্য ভূমিকায় চলে আসে। কেন আসে? কেবল কথার কথা এটা নয়, কারণ এই যে শান্তিনিকেতন, আপনারা তো নিশ্চয়ই সবাই অনুভব করেন যে আমাদের সবার মনের মধ্যে শান্তিনিকেতনের নিয়ে একটা বিশেষ আসন রয়েছে। ছোটবেলা থেকে আমরা শান্তিনিকেতনের কথা পড়েছি, কিন্তু যে শান্তিনিকেতন আমরা আজকে দেখছি সেই শান্তিনিকেতন তো আমাদের মনের মধ্যে নেই, সেইটা তো আমরা পড়িনি। আমরা তো বাস্তবের সঙ্গে আমাদের যে পড়া, প্রতিটি বাঙালির চেতনায় যে শান্তিনিকেতন রয়েছে তাকে তো মেলাতে পারি না। আর সেই জন্যই আজকের অনুষ্ঠানের গুরুত্ব এবং তাৎপর্য। আজকে আমাদের মধ্যে যারা রয়েছেন, যে প্রবীণ আশ্রমিকরা রয়েছেন, আমরা তাদের পায়ের কাছে বসে তাদের কাছ থেকে শুনব যে সময়টাকে আমরা দেখতে পাইনি, যে সময়টাকে আর কোনোদিনও দেখা যাবে না, যে শান্তিনিকেতনকে কোনোদিনও ছোঁয়া যাবে না, সেই শান্তিনিকেতন আমাদের অগ্রজরা, সেই প্রজন্ম আমাদের প্রজন্মকে উপহার দেবেন। তাদের অভিজ্ঞতার ছবি আমাদের সামনে উপর করে দেবেন, আমরা স্তব্ধ হয়ে শুনব। এমন অবসর, এমন সুযোগ বারবার আসে না, খুব কমই আসে। সেইখানে আজকের অনুষ্ঠানের তাৎপর্য। আমরা আমাদের অতিথিদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নিয়ে আজকের অনুষ্ঠানটাকে একটু এগিয়ে নিয়েছেন। তারা বরেণ্য, তারা সম্মাননীয়, তবুও আনুষ্ঠানিকতা কিছু কিছু প্রয়োজন করতে থাকে। সেই জন্যে এই আনুষ্ঠানিক প্রথা দিয়ে আমরা আজকে শুরু করি। নমস্কার। আমাকে কুশালপুরের পক্ষ থেকে আজকের এই দিনে 25শে জুলাই এই দিনটি স্মরণ করার কথা ভেবে আমাকে তারা এখানে আমন্ত্রণ জানিয়েছে। সেই কারণে
আমি তাদের কাছে কৃতজ্ঞ। এবং মঞ্চে যারা আছেন তারা সকলেই আমার পরিচিত। অমিত আমার বন্ধুবর, বিশিষ্ট সাহিত্যিক, তার কাছে আমি লেখালেখির অনেক পাঠ নিই। দীপেশ দা আছেন প্রবীণ আশ্রমিক, আমরা ছোটবেলা থেকে দীপেশ দাকে দেখছি, একই পরিবারের আমাদের। আমরা পাশে আছেন শ্যামল চন্দ্র, তিনি আমার সহপাঠী, আমরা পাঠভবন একসঙ্গে পড়েছি, দীর্ঘদিন এখানে আছি। কাজে প্রত্যেকেই পরিচিত, প্রত্যেককেই আমার শ্রদ্ধা, আমার ভালোবাসা জানি। আমি কিন্তু দু একটা কথা বলি। আমি কিন্তু সেই প্রবীণ আশ্রমিক বলতে যা বোঝায় দীপের দাকে, যারা গুরুদেবকে দেখেছেন, আমি কিন্তু তাদের দলের। আমি রবীন্দ্রনাথের তিরোধানের পর এই শান্তিনিকেতনে এসেছি 1 দশক পর, এবং তার পরবর্তী শান্তিনিকেতন আজ পর্যন্ত ধীরে ধীরে যে পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনের ছবি আমার মনে ধরা আছে। আজকের যে দিনটা 25শে জুলাই 2024, আমরা যদি ফিরে যাই 83 বছর আগে, 25শে জুলাই 1941, তাহলে দেখব সেদিন শান্তিনিকেতনে এক স্বজন হারানো শোকের দিন। গুরুদেব রবীন্দ্রনাথ ওই দিন তিনি কলকাতায় চিকিৎসার কারণে তিনি চলে যাবেন। এখন সেই যে যাওয়া, এই যাওয়ার বর্ণনা আমার পূর্ববর্তী যিনি আছেন, তিনি শৈলদার লেখা থেকে পাঠ করে শুনিয়েছেন। শৈলদা আমার আপন বিশ্বত দাদা, আমরা বহুদিন একসঙ্গে ছিলাম শান্তিনিকেতনে, কথাবার্তা, পরিচয়, আলোচনা। তার রয়েছে খুব সুন্দর বর্ণনা, যে গান হল সেদিন আমি কোন ঘরে খুলে দিল দ্বার, আজি প্রাতের সূর্য ওঠা শহর হল গান। কিন্তু সেখানে যে আমি যেগুলো এখন যেগুলো বলছি, সেগুলো কিন্তু আমার জানা, জেনে বলছি, বিভিন্ন আশ্রমিকদের কাছ থেকে শুনে বলছি, যে গুরুদেব ভোর 4টে উঠে বসে আছে, 4টে উঠে বসে আছে। প্রথমে তিনি কিন্তু এই যে অপারেশন হবে, এতে কিন্তু তার খুব একটা মত ছিল না। বলছেন কবিরাজি শুরু হয়েছে উত্তরায়ণে, তখন কবিরাজ এসে কলকাতা থেকে, তিনি সেই চিকিৎসা শুরু করেছেন। একটু ভালো আছে, বলছেন যে আমি তো এখন বেশ ভালো আছি, আবার কাটা ছেঁড়া কেমন, যেরকম পাতা ঝরে যায়, ঈশ্বর যে দেহটা দিয়েছেন সেইভাবে যদি এই পাতা ঝরার মতো যদি আমি চলে যাই, সেটাই সবচেয়ে ভালো। কিন্তু তাকে মত দিতে হলো, শরীর তো সে কথা মানে না, এই ভালো তো এই মন্দ। এই যে রোগটা, গুরুদেবের এই যে অসুস্থতা, এর সূত্রপাত কিন্তু আজকে নয়, বহু আগে 1937 সালে এই শান্তিনিকেতনে তিনি কিন্তু অজ্ঞান হয়ে গিয়েছিলেন। 50 ঘন্টা অজ্ঞান হয়েছিলেন। ইডিসি প্লাসের আক্রমণে তার সেই 50 ঘন্টা অজ্ঞান হয়েছিলেন। কলকাতা থেকে ডাক্তাররা এসে তাকে সেবা নিরাময় করেছিল। সেই রোগ, সেই যে কষ্ট, সেই যে যন্ত্রণা কম বেশি হতে পারে, তাকে সারা জীবন বইতে হয়েছে 37-এর পর থেকে। মাঝে জোড়াসাঁকোতেও তিনি অসুস্থ হয়েছে, এবং সেখানেও সুস্থ হওয়ার পর বললেন যে যাব শৈল শহরে। আপনারা সবাই জানেন এগুলো ঘটনা তো সবার জানা। শৈল শহরে গেলেন, তিনি উঠেছেন গৌরীপুর হাউসে, সেখানে থাকে
ভালোবাসেন শৈল শহরে থাকতে, মঙ্কুতেও গেছেন, কিন্তু এক সপ্তাহ পরে আবার অসুস্থ। প্রতিবাদীর সঙ্গে গেছেন আর শান্তিনিকেতনের যারা ওনার প্রিয়, যারা ওনার সঙ্গী, তারা গেছেন। রথীন্দ্রনাথ পূর্ববঙ্গে জমিদারি দেখতে গেছেন। একটা সংকটপূর্ণ অবস্থা। কলকাতা থেকে লোক গেলেন, ছুটে তাকে নিয়ে এলেন কলকাতায়। সেইখানে কিছুটা সুস্থ হওয়ার পর তার মন টানছে শান্তিনিকেতন। এই শান্তিনিকেতন তো কবি রবীন্দ্রনাথের সবার আপন। তিনি তো তার সেই আশ্রম সঙ্গীতে লিখছেন যে সব হতে আপন শান্তিনিকেতন। সেই শান্তিনিকেতন তো এই 25শে জুলাই আমার মনে হয় এই দিনটাকে ঘিরে গুরুদেবের যে স্মরণ আমরা করছি, একটা সুন্দর মালা গাঁথা যায়। সেই মালা 25শে জুলাই দিনটা তো শান্তিনিকেতন একদিনে আসেনি। সেই দিনটা আগে এসেছে ভাইফোঁটা, এসেছে বর্ষ শেষ, নববর্ষ, মাঘোৎসব। এর পেরিয়ে 25শে জুলাই রবীন্দ্র জীবনে এসেছে অসুস্থ রবীন্দ্রনাথ। তারপর সেই ভাইফোঁটার যে বিষয়টা, তার জীবনের শেষ ভাইফোঁটা। রবীন্দ্রনাথের দিদি মহর্ষির তখন দুজন বেঁচে, একজন বর্ণকুমারী দেবী রবীন্দ্রনাথের দিদি, আর ভাই রবীন্দ্রনাথ, তিনি ভাইফোঁটা দিলেন। মাঘোৎসব হল, কোনটাতেই কিন্তু রবীন্দ্রনাথ অংশগ্রহণ করতে পারছেন না। আমি যখন এইখানে এলাম রবীন্দ্র তিরোধানের পর এই শান্তিনিকেতনে, সে কথা একটু বলি। আমি যখন এলাম তখন শান্তিনিকেতনের তেমন কিছু একটা পাল্টায়নি, কিন্তু কবিহীন আশ্রম জীবনের ছবি তখন অপরিবর্তিত, পাল্টায়নি কিছু। আশ্রম জীবন, আশ্রম প্রকৃতি, বাড়ি ঘর, রাস্তাঘাট, সর্বত্র গুরুদেব রবীন্দ্রনাথের পুষ্প পরশ। রবি অস্তমিত হলেও গভীর আলোর ছড়ায় আশ্রমের আকাশ বর্ণময়। সেই আনন্দময় আশ্রম জীবনে পেয়েছিলাম যে মানুষজন, তাদের সঙ্গে আছেন সাধক রবীন্দ্র পরিবার, ত্যাগী গৌরী। তাদের অনেকেই বিশ্বভারতীর নানা কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। যেরকম পেলাম হরিচরণ বন্দ্যোপাধ্যায়কে, যিনি বঙ্গীয় শব্দকোষ প্রণেতা, আমাদের পাড়াতে পেলাম নিত্যানন্দ বিনোদ গোস্বামী, যার অনুরোধে গুরুদেব ছেলেবেলা লিখেছিলেন। পেলাম প্রবোধরঞ্জন ঘোষ, এরকম বহুজনকে পেলাম। দীপেন্দ্রের বাবাকে পেলাম, হাসি খুশি মানুষ, খুব যিনি এক সময় সচিব ছিলেন, রবীন্দ্রনাথের সহচর ছিলেন, সুধাকান্ত রায় চৌধুরী। ওইদিকে আছেন নন্দলাল ঘোষ, রামকিঙ্কর বেশ, বিনোদ বিহারী মুখোপাধ্যায়। সঙ্গীত ভবনে আছেন আমার দাদা শৈলজারঞ্জন, শান্তিদেব ঘোষ, মুরলী। পাঠভবনে আমাদের যারা পড়াচ্ছেন তাদের মধ্যে তনয়েন্দ্রনাথ ঘোষ, নিরঞ্জন সরকার, নিত্যানন্দ বিনোদ গোস্বামী, বিভূতি গুপ্ত, সেই 1902-03 সালের ব্রহ্মচর্য আশ্রমের ছাত্র ছিলেন। এই সমস্ত মানুষজনকে আমরা তখন অত্যন্ত ঘরোয়া ভাবে পেয়েছি, অত্যন্ত ঘরোয়া ভাবে।
রবীন্দ্রনাথের সান্নিধ্য আমাদের মনে যে আনন্দ দিয়েছে, সে আনন্দ কিন্তু এখনো রয়ে গেছে। আর আমাদের প্রত্যেকের মনে সে সময় অভাব ছিল। বিশ্বভারতী যখন কেন্দ্রীয় সরকার হয়েছে ঠিকই, কিন্তু অভাব ছিল আসলে। বাড়ি ঘর দোর, ঘরের কোনো টিনের, দালান বাড়ি খুব কম, লোকজন কম, সন্ধ্যেবেলায় শেয়ার লাগে। আমি তো ঘরে ঢুকে বসতাম সন্ধ্যাবেলায়। এইরকম একটা পরিবেশ, একটা ছোট্ট পরিবার বলতে যেটা বোঝায়, আমি সেই আশ্রমকে আমি কিন্তু সেইভাবে পেয়েছি। আর দেখেছি প্রত্যেকের রবীন্দ্রনাথের প্রতি, গুরুদেবের প্রতি কি শ্রদ্ধা, ভালোবাসা, কি টান, এবং প্রত্যেকের ঐকান্তিক ইচ্ছা গুরুদেব নেই, কিন্তু তার আদর্শকে আমাদের ধরে রাখতেই হবে। অর্থ সেখানে কিন্তু অনর্থ হয়ে দাঁড়ায়নি, শ্রদ্ধা ভালোবাসা ছিল সবচেয়ে বেশি। সেই শান্তিনিকেতনকে আমি পেয়েছি রবীন্দ্রনাথের চলে যাওয়ার পর। একটা জিনিস বলবো যে কলকাতায় নিয়ে যাওয়া, এই যে 25শে জুলাই তো বড়রা করেছেন। 25শে জুলাইতে যে কথাটা বলা হয়নি সে কথাটা বলি। তিনি তো গাড়িতে স্ট্রেচারে উঠেছেন, স্ট্রেচারের পর যে আটশো অবস্থায় আছেন, চলেছেন। দুটো রাস্তা শান্তিনিকেতনে আছে। একটা রাস্তা আছে মন্দিরের পাশ দিয়ে গোল করে যাওয়া, সেটাই কিন্তু আসল রাস্তা। ওটাই কিন্তু ওই যে গেটটা, যখন মহর্ষি যখন এখানে আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন, ওই দিয়ে কিন্তু ওইটাই প্রধান ফটক, ওইটাই প্রধান ফটক। আর পরবর্তীকালে যে আশ্রমের ভিতর দিয়ে যে রাস্তা, সে তো রবীন্দ্রনাথ এখানে যখন এলেন 1901 সালে স্ত্রী পুত্র পরিবার নিয়ে, তার আগে তিনি কয়েকবারই এসেছেন, মন্দির উদ্বোধনের সময় এসেছেন, গান গিয়েছেন, নানান অনুষ্ঠানে এসেছেন। কিন্তু 1901 সালে এলেন একেবারে পরিবার নিয়ে। সেই যে রয়ে গেলেন, সেই তার সৃষ্টির শান্তিনিকেতন, এখানেই তার সমস্ত কিছু। এবং তার প্রিয়জন সবচেয়ে হচ্ছে তার ছাত্রছাত্রী। এই যে অসুস্থ হয়েছে শিশু বিভাগের ছেলেরা, ছাত্রছাত্রীরা, তারা যেতে পারছে না। তারা তো প্রতি বুধবার বলেই শিশু বিভাগের ছোট্ট ছোট্ট ছাত্ররা তারা উত্তরায়ণে যেত গুরুদেবের সঙ্গে দেখা করতে। তো যেটা বলছিলাম যে এই যে রাস্তাটা ঢুকলো, গাড়িটা কিন্তু আশ্রমের ভেতর থেকে যে রাস্তাটা, এই রাস্তাটা অনেকটাই ছাত্ররা তৈরি করেছে। যখন গুরুদেব বিদেশ থেকে ফিরছে, সে সময় ছাত্ররা ঠিক করলো যে গুরুদেব কে আমরা নতুন রাস্তা দিয়ে সম্বর্ধনা জানিয়ে শান্তিনিকেতনে আমরা প্রতিদিন সেই রাস্তা দিয়ে প্রবেশ করবেন। নেপাল চন্দ্র রায় ছিলেন মাস্টারমশাই, 1910 সালে এসেছিলেন। ছাত্রদের সঙ্গে তিনিও লেগে গেলেন। লেগে গিয়ে ওই যে মেন গেট থেকে চীনা ভবন হয়ে রাস্তাটা খেলার মাঠ পর্যন্ত, আশ্রম মাঠ পর্যন্ত যে এসেছে, সেই রাস্তাটা কিন্তু ছাত্ররা তৈরি করেছে। ওইখানে যাওয়ার পর মুকুট ঘর ছাত্ররা তৈরি করেছে। এমনি আশ্রমের রাস্তাঘাট মেরামতি তৈরি ছাত্ররা করেছেন। রবীন্দ্রনাথের, এটা রবীন্দ্রনাথ ভালোবাসতেন। যখন বিদেশে আফ্রিকাতে সত্যাগ্রহ হচ্ছে, ছেলেরা বললো যে আমরা আমাদের খাবার থেকে কিছু খাবার না খেয়ে আমরা সেখানে অর্থ পাঠাবো। রবীন্দ্রনাথ
বললেন যে না, সেটা হবে না, তোমরা শ্রম দিয়ে কিছু করো, সেই অর্থ তোমরা পাঠাবে, আমার কোনো তাতে আপত্তি নেই। অর্থাৎ চাইছেন যে ছেলেরা কর্মোদ্যোগী হোক, তারা নিজেরা কাজ করুক, কাজ করে অর্থ রোজগার করুক। এদের মধ্যে একজন চলে গেছেন বোলপুর স্টেশনে কুলিগিরি করতে, গান্ধীজির ওখানে পাঠাবেন, তার অর্থ পাঠাবেন। এন্ড্রুজ পিয়ারসন যাবে সব আশ্রম থেকে, তার হাতে দিয়ে দেওয়া হবে। ছেলেটি চলে গেছে বোলপুর স্টেশনে, একজন মুন্সেফ নেমেছেন ট্রেন থেকে, কুলি খুঁজছেন। ছেলেটি গিয়ে বলছে আমি নিয়ে যাব। দেখে বলছেন তুমি নিয়ে যাবে? বলছে হ্যাঁ। বলে আমরা আফ্রিকায় সেই অর্থ পাঠাবো, সেই জন্য আমরা আশ্রমের ছেলে আমি এসেছি। তিনি তাকে দিলেন, দিয়ে নিয়ে গেলেন, বাড়িতে মিষ্টি খাওয়ালেন, 5টা টাকা দিলেন। তো এইভাবে ছাত্রদের কর্মোদ্যোগী করে তোলারও ওদের একটা ইচ্ছে ছিল, মনুষ্যত্ব করতে ছিলই। তো যাই হোক, ওই যে রাস্তাটা, ওই রাস্তাতে গুরুদেবের গাড়িটা ঢুকলো। 40 বছরের সৃষ্টির সন্তান, সৃষ্টির শান্তিনিকেতন তিনি দেখতে দেখতে যাচ্ছেন। এই ঝাঁপির তোলা পেরিয়ে গেলেন। নতুন রান্নাঘর হয়েছে, সেটা উদ্বোধন হওয়ার কথা হয়নি। আরেকটু গিয়ে গেলেন চৈত্য, একটা ছোট্ট মাটির ঘর। সেই চৈত্যটা কিন্তু গুরুদেবের একটা এক্সপেরিমেন্ট, যে মাটির ঘর বর্ষায়, গ্রীষ্মে বর্ষায় থাকে কিনা। তিনি দেখলেন যে না, এটা রয়ে গেছে। বছর শেষে দেখলেন, মনে মনে কল্পনা করলেন শ্যামলী বাড়ি, তার একটা মাটির বাড়ি তৈরি করার খুব ইচ্ছে। যাই হোক, এগিয়ে যাচ্ছে। যেতে যেতে দেখলেন, যেটা আমি বলে শেষ করব, যেতে যেতে দেখলেন ইলেকট্রিক পোস্ট ফেলা হয়েছে। আশ্রমে প্রথমে তো হারিকেন নিয়ে চলত, তারপরে একটা ডায়নামো বসানো হয়েছিল। সেটাও কিন্তু সময় রাতের দিকে অফ বন্ধ হয়ে যেত, একটা নির্দিষ্ট সময়ে সেটা চলত, আলো দিত। এবার ইলেকট্রিকের পোস্ট পড়ছে। গুরুদেব দেখলেন বিদায়ের সময় আপন শান্তিনিকেতন পাল্টাচ্ছে। বললেন যে পুরনো আলো চলে যাচ্ছে, এবার নতুন আলো জ্বলবে। তারপর সেই গাড়ি মেইন গেট হয়ে বোলপুরের দিকে, বোলপুরের সেখানে একটি সেলুন কার রাখা আছে, মানুষজন চলেছেন। প্রতিমা দেবী যেতে পারেননি, রবীন্দ্রনাথ গেছেন, মীরা দেবী গেছেন, প্রতিমা দেবী যেতে পারেননি। ডাক্তার সঙ্গে ছিলেন। তারপর ট্রেনে তাকে বসানো হলো, ট্রেন ছাড়লো 25শে জুলাই। তখন ছুটে চলেছে 22শে শ্রাবণের ঘরে। তার তো শেষ 22শে শ্রাবণে। তারপরে এই যে এত বর্ষ শেষ, নববর্ষ, উৎসব, 7ই পৌষ, এই যে অনুষ্ঠানগুলো এসেছিল এর আগে, সবার শেষ হলো গিয়ে 22শে শ্রাবণে। সে আরেক ইতিহাস, তার আরেক বর্ণনা। আজকে সময় কম, আমি যতটুকু পারলাম আমি বক্তব্য বললাম। কিন্তু সবচেয়ে বড় কথা যে এই আজকে 25শে জুলাই একটা উপলক্ষ করে আমরা তাকে শ্রদ্ধায় স্মরণ করছি। এই যে আপনারা এতজন ভালোবেসে এসেছেন বাইরে থেকেও, এটাই বড় কথা। এটা দেখে আমার খুব আনন্দ হচ্ছে। সকলকে আমার আন্তরিক কৃতজ্ঞতা। এবং এই কুষাণপুরের মৃণালবাবু, যিনি আমাকে আহ্বান জানিয়েছেন, তাকেও আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে
আমার কথা শেষ করলাম। নমস্কার। রবীন্দ্রনাথ যখন চলে গেছেন মাত্র 9 বছর আগে, 41 সালে, কিন্তু রবীন্দ্রনাথের সেই দ্যুতি, সেই সূর্যাস্ত, সমস্ত রং তখন শান্তিনিকেতনের চারপাশে ছড়িয়ে। বিশিষ্ট সব মানুষরা শান্তিনিকেতনে তখন আছে। রবীন্দ্রনাথ ঠাকুর, ইন্দিরা দেবী চৌধুরানী, কীর্তিমোহন সেন শাস্ত্রী, মাস্টার মশাই নন্দলাল বসু, হরিচরণ বন্দ্যোপাধ্যায়। আমাদের সৌভাগ্য যে আমরা আরো অনেক নাম আসতে পারি, কিন্তু আমাদের সৌভাগ্য যে এরা তখন শান্তিনিকেতনের সমাজে আছেন, চলায় ফেরায় কথায় বার্তায় সবকিছুর সঙ্গে তাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে আমাদের, কোনো বিচ্ছিন্নতা। রবীন্দ্রনাথ চলে গেছেন, কিন্তু রবীন্দ্রনাথের যা কিছু ইচ্ছে, যা কিছু করতে চেয়েছে, তখনও শান্তিনিকেতনে সেটা সম্পূর্ণরূপে বিদ্যমান। অনুষ্ঠান নানা রকম প্রোগ্রামে শান্তিনিকেতন তখন উজ্জ্বল। আরেকটা খুব বড় জিনিস ছিল, সেটা হচ্ছে বিশ্বভারতী। এখানে আমাদের দেশে, ভারতবর্ষে নানা রাজ্যের ছেলে মেয়েরা আসতেন লেখাপড়া করতে, গান শিখতে, নাচ শিখতে, ছবি আঁকা শিখতে আসতেন। আর আসাম, গুজরাট, উড়িষ্যা, এই সমস্ত অঞ্চল থেকে যেসব ছেলেমেয়েরা আসতেন, আরো আরো সমস্ত জায়গা থেকে, তারা কিন্তু তাদের নিজেদের গান ইত্যাদি তারা প্রায় মাঝে মাঝে আয়োজন করতেন। এখানে বসে আমরা ভারতবর্ষের নানা জায়গার খবর পেতাম, তাদের গানের শুনতে পেতাম। আর ছিলেন অনেক বিদেশি। সে সময় ইউনাইটেড স্টেটস, ইংল্যান্ড, ইউরোপের অন্যান্য কান্ট্রি, অন্যান্য দেশ, এশিয়া, পূর্ব এশিয়া, মধ্য এশিয়া, নানা জায়গার মানুষ তখন এখানে ছিল। বৌদ্ধরা ছিল, অনেক বৌদ্ধ সন্ন্যাসী ছিলাম ছিলেন। একটা সত্যিকারের বিশ্বভারতীর যে পরিবেশ হওয়ার কথা, বিশ্বের মানুষ এখানে থাকছেন, বলছেন, কাজ করছেন, সেই পরিবেশটা কিন্তু আমরা পেয়েছি। খুব একটা উজ্জ্বল পরিবেশ। আমার মনে আছে যে আসামের ছেলেমেয়েরা বিহু উৎসব, গুজরাটের ছেলেমেয়েরা উত্তরায়ণের অঙ্গনে খুব সুন্দর গুজরাট নৃত্য গানা করেছিলেন। উড়িষ্যার ছেলেমেয়েরা, এরকম প্রত্যেকটা রাজ্যের ছেলে, অনেক রাজ্যের ছেলেমেয়েরা, মণিপুরের ছেলেমেয়েরা তাদের নাচ, আমরা এখানে শান্তিনিকেতনে এসে একটা সমস্ত ব্যবস্থা আমাদের দেশ মানুষগুলোর চেহারার বৈচিত্র্য, তাদের সংস্কৃতির বৈচিত্র্য, তাদের তাদের আফ্রিকার ছেলে তাদের কথা বলে, তারা খুব সুন্দর তাদের ব্যবহার, আফ্রিকার কথা আফ্রিকার আরো সব পরবর্তীকালেও আফ্রিকাতে ছেলেরা এসেছেন, তাদের মন্দির দেখে যেত খ্রিস্টোৎসবের দিন তারা গান করতেন। এইরকম নানা জিনিস, নানা দেশের মানুষকে নিয়ে যে বিশ্বভারতী, নানা জ্ঞান বিজ্ঞানের, পরে সায়েন্স বিজ্ঞানের যোগ হলো, বিজ্ঞানের বড় বড়, কিন্তু আমি যখন এসেছিলাম 85 তখন যা দেখেছিলাম আমি সেটাই বললাম। আর তাছাড়া শান্তিনিকেতনের চারপাশের পরিবেশ তখনও আমাদের বাড়ির পিছনে রতন পল্লীতে মধ্য সরবত ছিল, সেখানে খরগোশ কেনে
রাতের আলো ব্যক্তিগত সিদ্ধান্ত নিতে যাচ্ছে, এই ধরনের পরিবেশ সব মিলিয়ে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ তখনও ছিলেন। এখনো শান্তিনিকেতনের হঠাৎ কোনো এক ঘটনায় মনে পড়ে তিনি ছিলেন। তিনি এই শান্তিনিকেতনকে ধীরে ধীরে তৈরি করেছিলেন অনেককে সঙ্গে করে, যাদেরকে সঙ্গে করে করেছিলেন তাদেরকে আমরা দেখেছি, তাদের কাছে আমরা লেখাপড়া শিখেছি। মানভবনের আমি অনেক মাস্টারমশাইদের নাম সুব্রত করেছেন, আমি আবার বলছিলাম। কিন্তু সত্যি সত্যি এই সমস্ত অমূল্য যে শিক্ষা তারা দিয়েছেন, জীবন সম্বন্ধে দিয়েছেন, সেগুলো আমাদের ভুলবার নয়। রবীন্দ্রনাথ চলে গিয়েছিলেন 25শে জুলাই, কিন্তু কোথায় আছেন? এখনো কি তাকে পাই না এখানে? নিশ্চয়ই পাই। চলে গেছিলেন, কিন্তু আমি তার নানা গানের মধ্যে, কবিতার মধ্যে সেই রবীন্দ্রনাথকে পাই, যাকে আমরা চিরদিনের মতন আমাদের মনে হৃদয়ে রেখেছি। নমস্কার। 12 সালে বিলেত থেকে বলছেন, লন্ডন থেকে বলছেন, আমার জন্মভূমি পূর্বে ও পশ্চিমে দ্বিখণ্ডিত। কেন বলছেন? তিনি তো কলকাতাতে জন্মেছেন, তাহলে তিনি কেন বলছেন? কারো জন্মভূমি কি দ্বিখণ্ডিত হয়? পূর্বে একটা জন্ম, পশ্চিমে একটা জন্ম। রবীন্দ্রনাথ বলছেন, এ আমাদের কাছে খুব লজ্জার। একজন কবি প্রকৃত জন্ম কোথায়? একজন কবির প্রকৃত জন্ম কি মাতৃক্রোড়ে মাত্র? শুধু মা বাবা আর পরিবারের মধ্যে, শুধু ভাই বোন দাদা দিদিদের মধ্যে? একজন কবির জন্ম কোথায় হয়? একজন কবির জন্ম হয় পাঠকের মনোভূমিতে, পাঠকের হৃদয়ে, পাঠকের অন্তরে। একজন লেখকেরও তাই। আমরা যারা তুচ্ছ লেখালেখি করি, তবুও আমার অন্তরের বন্ধু আমার পাঠকরাই। তা আমরা যারা একেবারে তুচ্ছ মানুষ, তবুও আমাদের পাঠক কি আমার বন্ধু, আমার ভালোবাসার মানুষ। সেখানে যে কবি, তার প্রকৃত জন্মভূমি কবির পাঠকের হৃদয়ে। আজ আমরা কবিকে নিয়ে উচ্ছ্বসিত। কবির চলে যাওয়া তিনি নিজে দেখেছেন, দৌড়ে দৌড়ে সেই স্টেশন পর্যন্ত গেছেন। আমি সেরকম প্রত্যক্ষদর্শী আরো কাউকে পেয়েছি। দিনকর কৌশিককে পেয়েছি, তিনি সত্যজিৎ রায়ের বন্ধু ছিলেন। তখন তারা শান্তিনিকেতনে ছিলেন, তারা তখন দুজনেই কলা ভবনের ছাত্র ছিলেন, সত্যজিৎ রায় ছিলেন। আর পেয়েছিলাম প্রভাত কুমার মুখোপাধ্যায়ের ছেলে ভূমিকা,
তার ভালো নামটা কি? হ্যাঁ, বন্ধুতার নামটা ভালো, নামটা ভুলে রেখেছি, বন্ধুতা। হ্যাঁ, এখানে সব বন্ধুতার ভালো নাম কি? শ্যামল, যাই হোক, সেই তার এরাম স্টেশনে গিয়েছিলেন। বন্ধুতা একটা ছবি বানিয়েছিলেন যে চলে যাচ্ছে গাড়িটা, আর ওরা এইসব এরা তখন 12 বছর বয়স, 11-12 বছর বয়স, এরা দৌড়চ্ছে পেছনে 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 পেছনে। জন্মভূমি দেখুন, রবীন্দ্রনাথ দেখলেন তার গীতাঞ্জলির 1 বছরে 22 এডিশন, 1 বছরে। তারপর পড়ায় ইংরেজি বইগুলো অনুবাদ হচ্ছে, তিনি অনুবাদ করছেন, সেগুলো বিদেশে। সে বিদেশে কিভাবে রবীন্দ্রনাথকে গ্রহণ করেছে, রবীন্দ্রনাথ নিজে বিস্মিত। এবং শুধু তাই না, সে ম্যাকমিলান থেকে টাকা পাচ্ছে, এত এত টাকা পাচ্ছে। ম্যাকমিলান পাগলের মতো হয়ে গেছে যে রবীন্দ্রনাথের বই ছাপাবো। যে রবীন্দ্রনাথের অনুমতি নেই, রোজেনস্টাইনের কাছে পাণ্ডুলিপি আছে, ছাপিয়ে দিচ্ছে। রবীন্দ্রনাথ অসন্তুষ্ট হচ্ছেন, আর এটা আমার অনুবাদ নয়, এটা অন্যের অনুবাদ, তার নাম পর্যন্ত দাওনি। ম্যাকমিলান বই প্রকাশক, সে ব্যবসা হচ্ছে। তারপর রবীন্দ্রনাথের সঙ্গে চেঁচামেচির পর শেষে বিজ্ঞাপনে অনুবাদকের নাম দিয়েছে, কিন্তু বইয়ে রবীন্দ্রনাথের নাম যেমন ছিল তেমনি আছে, ট্রান্সলেটার ফ্রম অরিজিনাল রবীন্দ্রনাথ ঠাকুর। এবং সেই রবীন্দ্রনাথ 50 বছর বয়সে, 51 বছর বয়সে, এই যে জন্মভূমি পূর্বে পশ্চিম একটা, সেই পূর্বের জন্মভূমি কি দিয়েছে? আমরা কি দিয়েছি? বাঙালির পাঠকরা কি দিয়েছে? রবীন্দ্রনাথের সেই রবীন্দ্রনাথের বয়সে 50 বছরের মধ্যে রবীন্দ্রনাথের কোনো বইয়ে 3টের বেশি এডিশন হয়নি। 4টে বইয়ে 2টো করে এডিশন হয়েছে, আর 3টে বইয়ে 3টে এডিশন হয়েছে। এবং সেই রবীন্দ্রনাথের বই মূল্য কমির ওপরে বিজ্ঞাপন দিয়ে বই বিক্রি হচ্ছে। এই ছিল রবীন্দ্রনাথের পূর্বের জন্ম। তাই এই শান্তিনিকেতনে আমরা মাঝে মাঝে নানা উপলক্ষে আসি। আজকে আপনারা এসছেন, আর মাঝে মাঝে ভাবি যে আমরা শান্তিনিকেতন একটা তীর্থ, আর আমরা আপনার এই তীর্থের পান্ডা। আমরা আপনাদের আতিথেয়তা দিই, ভালো ভালো কথা বলি, আমরা কে বলবো, কিন্তু আমরা অনেক এই কারণে যে আমরা এই শান্তিনিকেতনে থাকি। আমি যে এই শান্তিনিকেতনে আছি, এই আছি বলে এই আমরা যারা এই বয়স, ছোটতম আছে ছোট, সুতরাং আমরা যারা 70 ঊর্ধ্ব, 80 ঊর্ধ্ব এবং 90-এর কাছে, এবং শান্তিনিকেতনে অনেক দীর্ঘজীবী, সেটা এই শান্তিনিকেতনের জন্য। এই শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ নোবেল প্রাইজ পেয়েছেন 1913 নভেম্বরে পেয়েছেন। নভেম্বরে চলে আসছেন কলকাতা থেকে 500 মানুষ বিক্ষোভ চালিয়ে
তারপর সাহিত্য পরিষদ এবং আরো অনেক সংস্থা। বিশেষ ট্রেন আসছে কলকাতা থেকে, 500 লোক আসছে, 500 লোক আসছে, কিন্তু বিভিন্ন কাগজ বলছে, কিন্তু আমেরিকা বিদেশে পত্রপত্রিকায় দেখছি সেখানে অল্প একটু বেশি করে বলছে 1000 লোক এসেছে। ট্রেনের স্পেশাল টিকিট ছিল, এটা 3 টাকা 4 আনা ভাড়া ছিল। শান্তিনিকেতনে কি আয়োজন, অতিথিরা আসবে, সে খাওয়া দাওয়ার বিশাল আয়োজন হয়েছে। 1040টা কমলা লেবু কেনা হচ্ছে, এই সমস্ত হিসেব আমরা পাই। এবং আতিথেয়তার কোনো শেষ ছিল না। আশ্রমে বোলপুরে শান্তিনিকেতনের লোকজন, অধ্যাপকরা সব এসছেন। বিশেষ প্রবীণদের এবং মহিলাদের কোনো রকমের গাড়িতে ব্যবস্থা করা হয়েছে। বাদ বাকি সবাই এবং ছাত্রদের সঙ্গে গান গাইতে গাইতে সে ওই বোলপুরের স্টেশন থেকে আশ্রমে এসেছেন। এবং আশ্রমে ঢুকে যে আমরা যে এরকম জায়গায়, খুব কাছাকাছি জায়গায় ওখানে অনুষ্ঠান করা হয়। মাঝে একটু জায়গা রাখা, সেখানে রবীন্দ্রনাথকে নিয়ে আসো, রবীন্দ্রনাথ এলেন এবং জগদীশ চন্দ্র বসু সভাপতি। রবীন্দ্রনাথ, সত্যি কথা বলতে কি, এই যে নোবেল পুরস্কার, এই নোবেল পুরস্কার রবীন্দ্রনাথের কাছে মস্ত বড়। এটা শুধু পুরস্কার বলে বড় না, যে এই ইউরো আমাকে আবিষ্কার করেছে। আমি যা, সেই আমাকে ইউরো যথাযথভাবে আবিষ্কার করতে পেরেছে, যা আমার দেশ করে। এই ক্ষোভটা রবীন্দ্রনাথের ছিল। রবীন্দ্রনাথ ভেবেছিলেন এই জনসমাবেশে কোনো বক্তৃতা দেবেন না, শুধু একটি গান গাইবেন, এই মণিহার আমার নাকি সাথে। কিন্তু নানা প্রস্তাবে এবং বিশেষ করে কয়েকজন মানুষ সামনে থাকায় তিনি বক্তৃতা দিলেন। এবং সেই বক্তৃতার মূল বিষয় ছিল যে আমি তো দেশ থেকে অপমান, এই শব্দটা অপমান আর অপযশ করে পেয়েছি। তিনি রোটেনস্টাইনকে লিখছেন পুরস্কার পাওয়ার পর, যে এখন এই পুরস্কারটা আমার কাছে একটা অভিশাপের মতো লাগছে। শুধু মানুষ আর মানুষ আর মানুষের কোলাহল। কিরকম জানো, রোটেনস্টাইনকে লিখছেন যে কুকুরের লেজে একটা টিন বেঁধে দিলে যে চেঁচামেচি করতে থাকে, ঠিক সেই রকম আমি সেই রকম একটা মানুষ হয়ে গেছি এবং আমাকে নিয়ে কোলাহল উঠেছে। রোটেনস্টাইনকে লিখছেন। এবং রবীন্দ্রনাথ লিখলেন, বললেন, এই যে রবীন্দ্রনাথ বললেন, আমার একটা জিজ্ঞাসা ছিল যে রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পাওয়ার পর বাঙালিকে যে তিরস্কার করলেন, কেন সেই তিরস্কার? এত বড় যে একটা তিরস্কার করলেন, যে বিদেশের রীতি হচ্ছে যে অভ্যর্থনা করতে গেলে সেই সুরা দিয়ে অভ্যর্থনা করা হয়। উনি শব্দগুলো ব্যবহার করছেন। আমি সেই মদিরা গ্রহণ করলাম, হাতে তুলে নিলাম, কিন্তু আমি অন্তরে গ্রহণ করতে পারবো না। আমি মুখ পর্যন্ত, আমি অস্থির স্পর্শ করলাম, কিন্তু আমি তাকে গ্রহণ করতে পারবো না। এই যে এবং সামনে প্রিয় বন্ধু জগদীশ চন্দ্র বসু বসে আছেন। এই জগদীশ চন্দ্র বসুই প্রতি সপ্তাহে আসতেন প্রেসিডেন্সি কলেজে শনিবার ছুটি পড়ে, যে আমাকে একটা
একটা শর্ত আছে যে ছোট গল্প শোনাতে হবে এবং প্রতি সপ্তাহে আসতেন শিলাইদায় ছোট গল্প একটি করে নতুন ছোট গল্প তাদের শোনানো। সেই জগদীশচন্দ্র বসু সভাপতি রবীন্দ্রনাথ এই কথা বলেছিলেন, এই বেদনা ছিল রবীন্দ্রনাথের। যাই হোক, আমরা সেই বাঙালিরই বংশধর, কিন্তু আমরা আজকে সুস্থ হয়েছি, আজকে আমরা রবীন্দ্রনাথ পড়ি, আজকে আমরা রবীন্দ্রনাথ ভালোবাসি। বিদেশে রবীন্দ্রনাথের জনপ্রিয়তা কমেছে, আমাদের এখানে জনপ্রিয়তা বেড়েছে। আমরা রবীন্দ্রনাথকে ভালোবাসি, দেবে দেওয়ার মতো রবীন্দ্রনাথ আমাদের কাছে। নমস্কার। খুব সহজ করে, একেবারে গল্পের মতো করে স্যার যে কথাগুলো বললেন, রবীন্দ্র জীবনের যে দীক্ষা আমাদের সামনে রাখলেন, আমরা প্রত্যেকে সম্মিলিত হলাম। তবে আমরা বাঙালি হিসেবে রবীন্দ্রনাথকে ভালোবাসি নিশ্চয়ই, দেবতার মতো মনে করি নিশ্চয়ই। তার কবিতা বই, গান শুনি, তার আদর্শ, তার ভাবনা কতটুকু নিতে পারি সে বিষয়ে সন্দেহ কিন্তু থেকেই গেল। যাই হোক, যে কথা আমি সুদামবাবু বলছিলেন যে আমাদের এখানে কিন্তু যে দিকটাকে নিয়ে আজকের এই অনুষ্ঠানের আয়োজন, তার একজন মাত্র প্রত্যক্ষদর্শী হয়েছে, তিনি আমাদের বিবেশদা, রবীন্দ্রনাথের সচিব সুধাকান্ত রায় চৌধুরীর পুত্র দীপেশ চন্দ্র রায় চৌধুরী, দীপেশ রায় চৌধুরী। দীপেশদা, আপনি বলুন আপনার মতো করে। নমস্কার। আমি সংক্ষেপে 25শে জুলাই রবীন্দ্রনাথ উদয়নবাড়ি থেকে শেষ যাত্রা করলেন কলকাতাতে তার প্রসপেক্টেড অপারেশনের জন্য। তার আগের দিন অর্থাৎ 24শে আমার মাকে আমার বাবা, মানে সুধাকান্ত রায়চৌধুরী হচ্ছেন আমার বাবা, তিনি বললেন যে আমার মনটা খারাপ হচ্ছে, কালকে গুরুদেবকে নিয়ে কলকাতা যেতে হবে। আমি বললাম যে রবীন্দ্র ভবন আমি যদি যাই, এবার তোমার সুবিধা নেই, 25শে যেতে রবি ঠাকুরের শেষ যাত্রায় আমি দেখতে চাই যে শান্তিনিকেতনবাসী ছাত্র ছাত্রী, কর্মী, অধ্যাপক সব উদয়নবাড়ির সামনে জড়ো হয়ে গেছে। আমার বাবা একটা বড় জায়গায় আমাকে দাঁড় করিয়ে বাবা বললেন আমাকে উদয়নবাড়ির দোকানে চলে যেতে হবে। আমি জানালাম। কিছুক্ষণ পরে আমার সহপাঠী সুমিত কর, যার বাবা ওখানকার কর্মসচিব এবং আর্কিটেক্ট ছিলেন, সুরেন কর তার ছেলে, আমি তাকে ইশারাতে ডাকলাম যে আমার পাশে দাঁড়া। সে এসে দাঁড়ালো আমার পাশে। কিছুক্ষণ পর দেখা গেল দোতলা বাড়ি থেকে একটা ডেক চেয়ারের মতন একটা স্ট্রেচারে করে রবি ঠাকুরকে নামানো হলো উদয়নবাড়ির সামনের বারান্দায়। যতদূর মনে পড়ে ওখানে ঘোরাঘুরি করছেন দেখলাম নন্দলাল বসুর ছেলে বিশ্বরূপ, অনিতা, আমার বাবা সুধাকান্ত রায়চৌধুরী, নন্দলাল বাবু নিজে, আরো অনেক অন্যান্য লোকেরা। সেটা উদয়নবাড়ির সামনে রাখা হয়েছে। কিছুক্ষণ পর শান্তিনিকেতনের একমাত্র বাস, সেটার রং ছিল নীল রঙের, এবং মজা হচ্ছে যে যিনি শান্তিনিকেতনের সেই বাসটার চালক, তার নাম হচ্ছে নীলমণি গায়েন। যাই হোক,
আপনাদের আগেই বলেছি যে রবীন্দ্রকে দোতলা থেকে একতলা নামানো স্ট্রেচারের মতন বা ডেক চেয়ার মতন করে নীলমণিদার সেই বিশ্ববর্তীর বাসটা চালিয়ে ওদের বাড়ির সামনে আনা হয়। বাসটার পেছনটা তার আগে কাটা হয়েছিল যাতে রবি ঠাকুরকে ওনার স্ট্রেচার সহ গাড়ির ভেতরে ঢোকানো যায়। আমার একটু মনে আছে রবি ঠাকুরের পরনে ছিল কালো চোপা বা আলখাল্লা, কালো টুপি এবং ওনার দুটো হাত দুই হাতের মধ্যে ঢোকানো ছিল, হাত পুরো করে। আস্তে আস্তে বাসের ভেতর অনেকে ঢোকানো হলো। বাস আস্তে আস্তে উত্তরায়ণ ছাড়ল। গাড়ি আস্তে আস্তে যাচ্ছে, বাঁ দিকে ছাতিলতলা, আরেকটু এগিয়ে গিয়ে ডান দিকে হচ্ছে বিজ্ঞান সদন, তারপরে আরেকটু হচ্ছে গৌরনগর, ডান দিকে হচ্ছে চৈতি, আরেকটু এগিয়ে গিয়ে বাঁ দিকে হচ্ছে বেলুগঞ্জ, তারপরে রাস্তা ঘুরে গেল পূব দিকে নেপাল রোড। নেপাল রোড শেষ হতে হতে ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তায় বাসটা এগুলো কোনো রাস্তা ধুলোর রাস্তা, কোনো উঁচু নিচু গাড়ি আস্তে আস্তে চলল এবং আমরা আশ্রমবাসীর অনেকে এবং আমরা সেই গাড়ির পেছন পেছন যেতে আরম্ভ করলাম। বোলপুর পর্যন্ত আমরা গিয়েছিলাম। আমাদের যেমন উদ্দেশ্য হলো যে রবি ঠাকুরকে যে গাড়িটা নিয়ে যাবে তার ভেতরে কি আছে না কেমন ব্যবস্থা আছে সেটা একটু দেখলাম। সামনে দেখলাম একটা টেবিল একটা রয়েছে, সামনে একটা বই, বায়োকেমিকের ওষুধের কয়েকটা তারপরে রামপুরহাট থেকে ট্রেনের ইঞ্জিন এলো, যেটাতে রবীন্দ্র সেলুনে সেই তার সঙ্গে যোগ করা হলো। গাড়ির চালক ছিলেন এনসি শো নীরবর্মন সরকার, এনসি বোস, তিনি গাড়িটা চালালেন। তখন ধোঁয়ার গাড়ি, আস্তে আস্তে গাড়ি চলতে লাগলো, আস্তে 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 গাড়ি ধোঁয়াও মিলে গেল, গাড়িও মিলে গেল। কিছু বয়স্ক মহিলা চোখ ছল ছল কাঁদতে কাঁদতে লাগ, আমরাও তাদের সঙ্গে সঙ্গে শান্তিনিকেতন ফিরে এলাম। ফিরে এসে সুমিত্র বললাম, আজকে ওনাকে দেখলাম শেষ রেখে, আর তো দেখতে পারবো না, চাক্ষুষ। যাই হোক, পরের দিন আমি সুমিতকে বললাম যে সুমিত দেখ, এই কোনারপুর বাড়িতে কতদিন রবি ঠাকুরকে দেখেছি, রবি ঠাকুরকে ছড়া শুনিয়েছি, রবি ঠাকুরকে গান শুনিয়েছি। তখন তো আমাদের এই 11 বছর মতো বয়স। আমার সহপাঠী ছিল একটি চৈনিক ছেলে, তানদি, প্রফেসর তানের ছেলে। তো উনি কোনারপুর বাড়ির দাঁড়িয়ে আছেন। আমরা ওখানে গেলাম, প্রণাম করলাম, নাম জিজ্ঞেস করলেন, এরপরে চাইলাম। এটা অপ্রসঙ্গিক হচ্ছে এই কারণে, কারণ আমি তো শেষ রাতের কথা বলছিলাম। যাই হোক, আস্তে আস্তে গাড়িতে চলে গেল, সে গাড়ি চলে গেল হাওড়া স্টেশন পর্যন্ত, আমরা তো ফিরে এসেছিলাম। তারপরের ঘটনাই হচ্ছে এইটা যে কিছুটা আগে ফিরে আসছে কথা, যে কোনো বাড়িতে আমাদের
দেখলাম বসে আছেন, ইশারাতে ডাকলেন, নাম জিজ্ঞেস করলেন, তুমি গান জানো বা তুমি কবিতা জানো? আমি বললাম একটা, সেটা গান না কবিতা, এমনকি কার লেখা তাও আমি জানি না। বল, তারপরে আমাকে বললেন তোমার নাম কি? আমি বললাম আমার নাম রবি। একটু যেন মনে হলো, ভুরু বোঝ করে, যাই হোক, বলে তুমি? বলি আমি কবিতা না গান তা জানি না, কিন্তু একটা আমি জানি, কার লেখা তাও জানি না, কিন্তু আমি জানি। বলি বেশ বলো দেখি। আমি বলতে কোমর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশী বদন, সঙ্গে যে যায় ভাগিনে মদন। হাট বসেছে শুক্রবারে, বক্সিগঞ্জ পদ্মাপাড়, জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেঁচে কেনে। উচ্ছে বেগুন পটল মূলো, বেতের বোনা ধানা করে, সর্ষের ছোলা ময়দা আটা, শীতের ব্যাপার নকশা, ঝাঁঝরি করা বেরিয়ে হাঁটা, শহর থেকে সস্তা চাটা, কলসি ভরা এখো গুড়ে, মাছি যত বেড়াই, ঘরে রাখি নৌকো বেয়ে, আলো যত চাষির মেয়ে, অন্ধকারের পথে পড়ে গান শুনিয়ে ভিক্ষে করে, পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে। বলে আমি নমস্কার করলাম, বাহ বাহ। টেবিলে দেখলাম বইয়ের একটা বই রয়েছে, তাতে টফি লজেন্স এসব আছে। আমাদের হাতে দুটো করে লজেন্স টফি এসব করে দিলেন। আর কোনোর বাড়ি আর সামরিক বাড়ির মধ্যে একটা পুনঃশ্রবণের বাড়ি আছে, সেখানে একটা জাম গাছ আছে। আমি তো তার আগে জামটা কুড়িয়েছি, নিয়েছি। তুমি বলে মাটির জাম খেও না, আমি ধুয়ে দেবো, খেও। তোমরা কিন্তু মাঝে মাঝে আমার কাছে এসো, বিশেষ করে বুধবার দিন। এই কারণে বলছি, অন্যদিন আমি আটকা পড়ে যাবো নানা রকম কাজের খেলায়, আমাকে ছাড়বে না এলাকার সেক্রেটারিরা। কাজে বুধবার দিন মাঝে সাথে তোমরা কিন্তু আসবে। আমরা ঠিক আছে প্রণাম করে আমরা আস্তে আস্তে চলে আসবো। আজ মনে পড়ে আমার আজকে 94 বছর বয়স। এই 94 বয়সের মধ্যে শান্তিনিকেতন অনেক কিছু দেখেছি, অনেক কিছু পেয়েছি, কিন্তু রবি ঠাকুরের স্নেহ ধন্য হয়ে আমি নিজেকে গর্ববোধ করি যে আমি রবি ঠাকুরের হাত থেকে চকলেট টফি বিস্কুট পেয়েছি, এবং উনি মাথায় হাত দিয়ে বলেছেন তোর মাঝে মাঝে আসবি, শান্তিনিকেতনকে দেখি। এই বিষয়ে আর আমার স্মৃতিতে খুব একটা কিছু নেই। তা হলো এখন আমি স্মৃতির কথা লিখে চলেছি। যেমন যেমন আমার সহপাঠী ছিল অমর্ত্য সেন। অমর্ত্য পাঠভবনে যতদিন পড়েছে আমার সভাপতি ছিল। এই অমর্ত্য ডাঙ্গুলি ক্ষেত্র আমাদের সঙ্গে, এমনি গুলি ক্ষেত্র ইত্যাদি মাঝে মাঝে রবিতে করে ওখানে। তো আজকে যে আপনারা ধৈর্য ধরে এখানে এই আলোচনায় সবাই এসছেন, এর জন্য আমার খুব ভালো লেগেছে। নমস্কার। কথা যেটা উনি বলতে বলতে থেমে গেলেন, ওই যে রবি নামটা গুরুদেব ভুরু বোঝ তারপর যে ঘটনাটা হয়েছিল সেটা শুনতে পাচ্ছেন। উনি বয়সের ভারে কানে খুবই কম শোনেন। আমি যখন কথা বলি কানের কাছে একটু জোরে জোরে বলতে হয়। তারপরেই কিন্তু এই দীপেশ নামটা গুরুদেবের দেওয়া। ওই যে বলেছিলেন একই আকাশে দুটি নদী থাকবে না, দীপেশ নামের মানেটা একটু বলুন। আচ্ছা, বললো দু একটা কথা বলি। আমার জন্ম কিন্তু শান্তিনিকেতন নয়, আমার জন্ম হচ্ছে শিউরিতে। বাবা মিশনের কাজে শিউরিতে কয়েক বছর কাটিয়েছেন।
সেখানে ছিলেন, সেখানে আমার জন্ম, তাই জন্য। এবং সেটা ছিল, আমি যেদিন জন্মেছিলাম সেটা ছিল 2রা কার্তিক, রবিবার, যার জন্য ওই রবিবারে হয়েছে, তো রবি যাক হয়ে গেল। শান্তিনিকেতন যখন এলাম, বাবা নিয়ে গেলেন, বড় হয়েছি তো, বলে কিরে এই তো ছেলে, বলে হ্যাঁ, কি নাম রেখেছিস? বলে আমি তো লেখেনি, ওই গ্রামের যারা রেখেছে, কেউ রবু বলছে, কেউ রবি বলছে, রবিবারে জন্মেছে তাই নাম দিয়েছে রবি। ও আচ্ছা, ভালোই করেছে। বাবাকে বললেন, তখন আমাদের চীনা ভবনের কাছে আমাদের বাড়ি ছিল, বাবাকে বললেন, তোরা সব ভালো আছিস তো? হ্যাঁ, ভালোই আছি। তোর ছেলে আমি একটা নামকরণ করব। ওরা এখান থেকে বনমালী, তাকে দিয়ে একটা ছোট চিরকুট কাগজ একটা বাবার কাছে পাঠিয়ে, বাবা পড়লেন, দেখলেন না কি আছে লেখা, না লেখা আছে ওই রবি দিয়ে যে লিখেছেন, দীপেশ তোমার দীপ্তি মাঝে উজ্জ্বল হয়ে নাও, আধেক প্রভা আধেক সভা সত্য স্বরূপ রাও, ভগবদীয় রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু মজা হচ্ছে, দীপেশ তোমার দীপ্তি মাঝে উজ্জ্বল হয়ে নাও, সেই রবির সঙ্গে মানিয়ে দীপেশ করলেন। কিন্তু ঘটনা বলুন, অঘটনা বলুন, পাঠভবনে যখন আমি ভর্তি হলাম, যে কোনো কারণে হোক, বানানটা হয়ে ভুলবশত অজ্ঞানে দয়ে বয়ে দীর্ঘ হয়ে গেল, কি করে জানেন, মানে দ্বীপ হয়ে গেল আমার জায়গাটা। উনি কিন্তু দীপেশ তোমার দ্বীপ বলেছেন, ঠিকটা বলে কিন্তু আমারটা দয়ে বয়ে দীর্ঘ হয়ে আইল্যান্ড দ্বীপ হয়ে গেল। ঠিকটা কি? ঠিকটা কি? দ্বীপ বলছে, দ্বীপ না, যেটা গুরুদেব লিখেছিলেন সেটা কি? দয়ে দীর্ঘ। হ্যাঁ, দয়ে দীর্ঘ দ্বীপ, প্রতীকের ওটা পরবর্তীকালে দয়ে বয়ে হয়ে গেছে। কিন্তু সেটা ইচ্ছাকৃত নয়, ভুল। সেইটাই কিন্তু আমি এখনো পর্যন্ত লিখি যে দয়ে বয়ে দীর্ঘই পয়েকার কালবর্ষা, রবি ঠাকুর কিন্তু কোথায় যেন বিলীন হয়ে গেল, ভুলে গেছে সবাই। আচ্ছা, এখানে আমি একটু বলি, সেটা হচ্ছে যে দীপেশদা তো আমাদের খুবই গুণী একজন। আমি মাঝে মাঝেই দীপেশদার বাড়িতে অন্য সময় যেতাম, কোনো একটা চিঠি নিয়ে, নিমন্ত্রণ আশ্রমিক সংঘ বা নানান কারণে। তা আমি দীপেশদাকে জিজ্ঞেস করলাম, আমিও কনফিউজ, দয় দিঘি লিখবো না দয় দিঘি লিখবো। তা আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, দীপেশদা তোমার নামের বানানটা বলো তো। তখন আমাকে দীপেশদা বলেছিল যে দয় দিঘি, দয় বয় নয়। সেইটা আমি তখন কারেক্ট করলাম। যাই হোক, সে ভুল বানানের নামটাই কিন্তু এছাড়াও গুরুদেব রবীন্দ্রনাথ শান্তিনিকেতন অনেকের নামকরণ করেছিলেন, অনেকের নাম জানেন, অমর্ত্য নাম বা আরো অনেকের, সেটা কিছু না। আমি চাক্ষুষ রবি ঠাকুরকে দেখেছি, এটা আমার কি বলবো, মানে ভাবলেই তো মানে কাঁপতে লাগে আমি আনন্দে, যে আমি ওদেরকে দেখেছি কতবার, গান শুনিয়েছি, কবিতা শুনিয়েছি, অথচ আজকে সেই শান্তিনিকেতন আর নেই। সেই আমরা যে কজনরা আছি শান্তিনিকেতনে, এই বৈশীরা, তারা কত কিছু পেয়েছে, আগেই বলেছি, কত কিছু নিয়েছি, কিন্তু সে শান্তিনিকেতন, এখনকার শান্তিনিকেতনে অনেক তফাৎ আছে। সে যুগের সঙ্গে পরিবর্তন হবে,
কিন্তু সেদিকে আমি যাচ্ছি না, আমি যাচ্ছি শান্তিনিকেতন। শান্তিনিকেতনই আছে, শুধু নেই আমাদের রবীন্দ্রনাথ আমাদের কাছে। নমস্কার। সবই বৃথায় একটা কোথাও করতে হয় বিশেষ, গান্ধারীর চাইতকারী তাকে গানিয়ে দেশ। কাঠের বেলা স্বাধীনের খেলা সমাপ্ত হয় বলে ভাবনা
অশ্রু জলে। জীবন হস্তে যায় চলি, তাই রঙে কাটে লেগে প্রিয়জনের মনের কোণে শরৎ সন্ধ্যা মেলে। থাকবো না ভাই, থাকবো না কেউ, থাকবে না ভাই কিছু, সেই আনন্দে যাওগে ফিরে তাই কিছু কিছু। ফুল তুলি তাই তাড়াতাড়ি, পাছে ধরি পরে, শুকিয়ে তাই কারাকারি, পাছে যায় ভিতরে। রক্তনাথের ভিতর ছন্দে চোখে ধরি ভাই, চুম্বনের কেড়ে নিতে অধরে দিয়ে যায়। সমস্ত প্রাণ জাগে তাই পক্ষ দোলায় দোলে, বাসনাতে ঢেউ উঠে যায় মধ্য আকুল রোদে। থাকবো না ভাই, থাকবো না কেউ, থাকবে না ভাই কিছু, সেই আনন্দে চলবে ছুটে কালের কিছু কিছু। কোনো জিনিস শীঘ্র জেলে প্রথম থেকে শেষ, নেব যেসব বুঝে পড়ে নাই সে সময় বেশ। জগৎটা যে জীর্ণ মায়া সেটা জানার আগে সকল স্বপ্ন করিয়ে নিয়ে জীবন রাখতে হবে। ছুটি আছে শুধু দুদিন ভালোবাসার মতো, কাজের জন্য জীবন হলে দীর্ঘ জীবন হতো। থাকবো না ভাই, থাকবো না কেউ, থাকবে না ভাই কিছু, সেই আনন্দে চলবে ছুটে কালের পিছু পিছু। আজ তোমাদের যেমন জানছি তেমনি জানতে জানতে ফুরায় যেন সকল জানা যাই জীবনের প্রান্তে। এই যে নিশা লাগলো চোখে, এইটুকু যেই ছোটে, অগ্নি যেন সময় আমার বাকি নাড়াবের মোটে। জ্ঞানের চক্ষু স্বর্গে গিয়ে যাই যদি যাক তুলি, মর্তে যেন না ভেঙে যায় মিথ্যে মায়াগুলি। থাকবো না ভাই, থাকবো না কেউ, থাকবে না ভাই কিছু, সেই আনন্দে চলবে গিয়ে কালের পিছু পিছু। সেদিন আজি কোন ঘরে গো খুলে দিল গান, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো গান। সেদিন আজি কোন ঘরে গো খুলে দিল গান, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো গান। কাহার অভিষেকের তরে সোনার সাথে আলো ভরে, কাহার অভিষেকের তরে সোনার ভাতে আলো ভরে। উষাকার উষাকার আশিস বহে হলো আধার। আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো গান। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল গান, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো গান। গলি গলি ফুল ফুটেছে, দূরে নবীন পাতা, কার হৃদয়ের মাঝে হলো তাদের মালা। বনে বনে ফুল ফুটেছে, দূরে নবীন পাতা, কার হৃদয়ের মাঝে হলো তাদের মালা। বহু যুগের উপহারে মরণ করে নিল কারে, বহু যুগের উপহারে মরণ করে নিল কারে। তার জীবনে তার জীবনে প্রভাকালে অন্ধকার। আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো গান। সেদিন আজি কোন ঘরে গো খুলে দিল গান, আজি প্রাতে সূর্য ওঠা সফল হলো গান।
আহার আর জল দেয়, বাঁচিয়ে রাখে, সেই গীতবিতান তিনি লিখেছেন বলে শুধু কোলাহলের মধ্যেও তিনি আমাদের শান্তির নেই, দিনান্তে আমাদের কুটির বর্ষ কাটে। এই কারণে শুধু তার মনে থাকে বাঘের ম্যাজিক একজন বৃদ্ধকে ভুলিয়ে দেয় তার বয়স, আর তার হৃদয়ে এক মুহূর্তে জাগিয়ে তোলে এক শিশু। সেজন্য শুধুমাত্র মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, এই মহৎ বাক্য তিনি উচ্চারণ করেছেন। এই জন্য না না না, রবীন্দ্রনাথকে আমরা পড়ব কারণ তিনি লিখেছিলেন একটি কিন্তু। মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, সভ্যতার সংকটে এই কথাগুলি লেখার আগে তিনি লিখেছিলেন আজ পাড়ের দিকে যাত্রা করেছি, পিছনের ঘাটে কি দেখে এলো, কি রেখে এলো, ইতিহাসের কি অকিঞ্চিতকর উচ্ছিষ্ট সভ্যতাভিমানে পরিকীর্ণ ভগ্নস্তূপ। কিন্তু মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, ওই একটি কিন্তুই সভ্যতার শেষ পারানি করি, যা ব্যবহার করে সেই চণ্ডীদাসের সময় থেকে বারবার উত্তাল সমুদ্র পেরিয়ে এসেছে মানুষ, পেরিয়ে এসেছেন বহু মহামতি, যেমন মার্টিন লুথার কিং, নেলসন ম্যান্ডেলা আর আমাদের গান্ধী। হয়তো কোনো নিবিড় বেদনার দুঃখ যদি তীব্র হয়ে জাগে, ঠিক তখনই শব্দ বেজে ওঠে গভীর গানে, গোপনে সংরাগে। যেমন করে কোমল তরুলতা বৃক্ষে দেখো জড়িয়ে নিয়ে বাঁচে। আমরা জানি আমরা কত ধনী, আমাদের যে রবীন্দ্রনাথ আছে। আলোয় থাকে, অন্ধকারে থাকে, দুঃখে সুখে যে যেখানেই যায়, রৌদ্র ছায়ার অজস্র বাঁক ধরে পথের শেষে তাকেও খুঁজে পাই। জীবন জুড়ে হাজার আগে বলি আমরা তবু প্রণত প্রাণের কাছে। আমরা জানি আর কিছু না থাক, আমাদের যে রবীন্দ্রনাথ আছেন। মাথার উপর কোথায় এমন রবীন্দ্র, এমন কিরণ তিমির সংখ্যায়, যার যা খুশি বলুন কি যায় আসে, আমরা বলবো আমরা অহংকারী। রবীন্দ্র কোথা থাকবে চিরকাল, আমরা বেঁচে থাকবো তারই আছে। আমরা জানি আমরা বিত্তশালী, আমাদের যে রবীন্দ্রনাথ আছে। আমরা জানি আমরা বিত্তশালী, আমাদের যে রবীন্দ্রনাথ আছেন। কারণ যাত্রা বিধুর শুরু দেখতে পাওয়া তার জাগাইছে অন্তরিকে হৃদয় স্পন্দন, চক্রে কৃষ্ণ মাথায় দুঃখ ভাড়া তারার সেই ধাবমান পায় জড়াই ধরিল তার চান, তুলে নিল দ্রুত রথে দুঃসাহসী দুর্নীতি পথে। তোমা বহু দূরে মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসলাম, আজি নবপ্রভাতের শিখর চূড়ায়। রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম। ফিরিবার পথ নাই, দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমায়। হে বন্ধু, অনুদিন কর্মহীন পূর্ণ অবকাশে, বসন্ত বাতাসে অতীতের তীর হতে যে রাত্রি বহিবে দীর্ঘশ্বাস। ছড়া বকুলের কান্না দেখিবে আকাশ, সেই ফলে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল
তোমার প্রাণের প্রান্তে বিস্মৃতি প্রদূষে। হয়তো দিবে সে জ্যোতি, হয়তো ধরিবে কবু নাম হারা স্বপ্নের মূরতি। তবু সে তো স্বপ্ন নয়, সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয়। সে আমার প্রেম, তারে আমি রাখিয়া এনে অপরিবর্তন অর্ঘ্য তোমার উদ্দেশ্যে। পরিবর্তনের স্রোতে আমি যাই ভেসে কালের যাত্রায়। হে বন্ধু বিদায়, তোমার হয়নি কোনো ক্ষতি। মর্তের মৃত্তিকা মরি তাই নিয়ে অমৃত মূরতি ছুটি সৃষ্টি করে থাকো। তাই আরতি হোক তব সন্ধ্যাবেলা। পূজার সে খেলা ব্যাঘাত পাবে না মোর প্রত্যহের ম্লান স্পর্শ লেগে। নিঃস্বার্থ আবেগ ভেঙে ভ্রষ্ট নাহি হবে তার কোন ফুল নৈবেদ্যের থালে। তোমার মানুষ খোঁজে সযত্নে সাজালে যে ভাব রসের পাত্র বাণীর তৃষায়, তার সাথে দিব না মিশালে। যেমন ধুলির ধন, যেমন চোখের জলে ভিজে, আজ তুমি নিজে হয়তো বা করিবে রচন। মন স্মৃতিটুকু দিয়ে স্বপ্নাবিষ্ট তোমার বচন। ভাই তার নারীকে, নারীকে তার। হে বন্ধু বিদায়, মোর লাগি করিও না শোক। আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক। মোর পাত্র রিক্ত হয় নাই, শূন্যেরে করিব পূর্ণ। এই ব্রত বহিব সদাই। উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষিয়া থাকে, সেই ধন্য করিবে আমাকে। শুক্লপক্ষ হতে আনি রজনীগন্ধার বৃদ্ধ পানি, যে পারে সাজাতে অর্ঘ্যথালা। কৃষ্ণপক্ষ রাতে যে আমার দেখিবারে পায়, অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায় সকলে। এবার পূজায় তারি আপনাকে দিতে চাই বলি। তোমারে যা দিয়েছিল তার পেয়েছ বিশেষ অধিকার। হেথা মোর দিনে দিনে দান, অরুণ মুহূর্তগুলি গণ্ডূষ ভরিয়া কর পান। হৃদয় অঞ্জলি হতে মম, ওগো তুমি নিরুপম। হে ঐশ্বর্যবান, তোমারই যা দিয়েছিল তা তোমারই দান। গ্রহণ করেছ যত, ঋতুগত করেছ আমার। হে বন্ধু আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। নিজেরে করিতে গৌরবদান, নিজেরে কেবলি করি অপমান। নিজেরে করিতে গৌরবদান, নিজেরে কেবলি করি অপমান। আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে মরি পলে পলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ